আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা বর্গমূলের দ্বিতীয় পর্ব উপস্থিত হয়েছি। আজকে শেষ করব, চেষ্টা করব। তো আমার সাথে যারা আছেন কথাটা ক্লিয়ার কিনা আর লেখাটা দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। কথা লেখা ক্লিয়ার কিনা একটু আমাকে বলবেন, কথা লেখা ক্লিয়ার কিনা একটু জানাবো, কথা লেখাটা ক্লিয়ার কিনা। আচ্ছা, গত ক্লাসে আমরা কত পর্যন্ত করেছিলাম? গত ক্লাসে আমরা 30 পর্যন্ত করছি, 31 থেকে শুরু। টাইপ সারিতে এবং বর্গাকারে সাজানো অনেক ইম্পর্টেন্ট। 31 নম্বর কোয়েশ্চেন, একটি স্কাউট দলকে 9, 10 এবং 12 সারিতে সাজানো যায়। আবার তাদের বর্গ আকারেও সাজানো যায়। প্রশ্ন করছে কি, ওই স্কাউট দলে কমপক্ষে কতজন স্কাউট রয়েছে? বলছে কি, ওই স্কাউট দলে কমপক্ষে কতজন স্কাউট রয়েছে। এগুলা বিশেষ করে প্রাইমারিতে বেশি আসে, এই ম্যাথ প্রাইমারিতে বেশি আসে। ভালো করে খেয়াল করি, একটা স্কাউট দলকে 9, 10, 12 সারিতে সাজানো যায়, আবার তাদের বর্গ আকারও সাজানো যায়। ওই স্কাউট দলে কমপক্ষে কতজন স্কাউট রয়েছে, কমপক্ষে বলছে। আমরা যখন লসাগু গসাগু পড়ছিলাম একটা কথা বলছিলাম, কমপক্ষে থাকলে সেখানে লসাগু করতে হয়। যেহেতু কমপক্ষে বুঝাইছে মানে কম বুঝাইছে, তাহলে আমরা কি করব, এই যে সারিগুলো আছে এদেরকে লসাগু করব। তাহলে 9, 10 আর 12 এর লসাগু বের করব। এবার আবার 3 দিয়ে যাবে, আর যাবে না। এখানে যে সংখ্যাগুলো পাইছি আমরা, সেগুলো আমরা এখানে নিয়ে আসবো। 2, 3, 3, 5, 2। এখন ভালো করে খেয়াল করবেন, বর্গ আকার বলতে কি বোঝায়? পাওয়ার 2। তা আমরা জানেন, আমি লিখলাম 3 গুণন 3, তার মানে কি 3 এর স্কয়ার, বর্গ আকার। তাহলে বর্গ আকার মানে জোড়ায় থাকতে হবে। তাহলে দেখেন 2 আর 2 জোড়ায় আছে, কোনো সমস্যা নাই। 3 আর 3 জোড়ায় আছে, কোনো সমস্যা নাই। কিন্তু এই 5 কিন্তু একা আছে। এখন এই 5 কে তো আমার বর্গাকার বানাইতে হবে। তো একটা 5 আপনার কাছে আছে, এই 5 কে যদি বর্গাকার বানাইতে চান তাহলে কি লাগবে? আরেকটা 5 গুণ করতে হবে। তাহলে এই ধরনের প্রশ্নে যখন আমরা লসাগু করব, লসাগু করার পর যে সংখ্যাগুলো পাবো, যে উৎপাদকগুলো পাবো, ওদেরকে জোড়া বানাবো। যে জোড়া ছাড়া থাকবে তাকে জোড়া বানাবো। তাহলে 5 একা আছে, 5 কে জোড়া বানানোর জন্য 5 কি করলাম, নিয়ে আসলাম। 2 আর 2 গুণাকার মানে 2 এর স্কয়ার, 3 আর 3 গুণাকার মানে 3 এর স্কয়ার, 5 আর 5 গুণাকার মানে 5 এর স্কয়ার। এই লাইনটা লেখা লাগে না, বাট আমরা যে বর্গ আকার সাজাবো সেটা বুঝাইতে যাচ্ছি। এখন 2 এর স্কয়ার মানে 4, 3 এর স্কয়ার মানে 9, 5 5 25, 4 25 100, 9 100 900, অ্যান্সার 900 জন। এই লাইনটা লেখা লাগে না, বাট বোঝানোর জন্য লিখতেছি। দুইটা কাজ এই ম্যাথে করতে হবে। কমপক্ষে বলছে তাই আমরা করব লসাগু, আর বর্গ আকারে সাজাইতে বলছে তাই আমরা এখানে যে সংখ্যাগুলো পাবো দেখবো কোনটা জোড়া ছাড়া আছে। যে জোড়া ছাড়া আছে, যে কাপল নাই, তাকে কাপল বানাইয়া আমরা এই ম্যাথটা করে ফেলবো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ক্লাস 7 এর বোর্ড বই থেকে নেওয়া। এটা বুঝতে পারছি। এরকম আরেকটা ম্যাথ আমি করাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এরকম আরো একটা ম্যাথ আমি করাই। পরের কোশ্চেনটা খেয়াল করেন, একই ম্যাথ। খুব বেশি ম্যাথ না, অল্প ম্যাথ আছে, বাট যেগুলো আছে সবই ইম্পর্টেন্ট।
নেক্সট কোশ্চেন, এই যে 32 নাম্বার কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, বিভিন্ন চাকরি পরীক্ষায় এটা হুবহু আসে। 32 নাম্বার ইম্পর্টেন্ট, দাগাই রাখবেন। বলছে একটি স্কুলে ছাত্রদের ড্রিল করবার সময়, দেখবেন বিভিন্ন চাকরি পরীক্ষা রিপিট হয়, সময় 8, 10 এবং 12 সারিতে সাজানো যায়, আবার বর্গাকারেও সাজানো যায়। ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে? ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে? ওকে, তাহলে শুরু করি। এই কমপক্ষে বলছে, এখানে ভালো করতে পারেন কমপক্ষে, তাহলে এর জন্য কি করতে হবে? সারিগুলার লসাগু করতে হবে। 8, 10 আর 12 এর লসাগু করতে হবে। 2 দিয়ে ভাগ যাচ্ছে, এবার আবার 2 দিয়ে যাচ্ছে। এবার এগুলা সব লিখে ফেলবো এখানে, 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 5 গুণন 3। এবার বর্গ আকার মানে জোড়া থাকতে হবে। এই দেখেন 2 আর 2 জোড়া আছে, কোনো সমস্যা নাই। এই 2টা সিঙ্গেল আছে, এই 5 সিঙ্গেল আছে, এই 3 সিঙ্গেল আছে, এগুলো সব বর্গ আকার বানানোর জন্য জোড়া বানাইতে হবে। তাহলে এই 2 কে জোড়া বানানোর জন্য 2 গুণ করব, এই 5 কে জোড়া বানানোর জন্য 5 গুণ করব, এই 3 কে জোড়া বানানোর জন্য 3 গুণ করব, কারণ আমাদের তো বর্গ আকার সাজাইতে হবে। এবার 4, 4, 5 5 25, 3 3 9, হিসাবটা 2 3 ভাবে করা যায়। 4 4 16, 16 25 400 নাকি? 400 আর 9 গুণ করলে 4 9 3600, মোট শিক্ষার্থী 3600। বুঝতে পারছি? মোট শিক্ষার্থী 3600, অথবা 4 25 100, 100 400 আর 9 3600। তাহলে এই ধরনের মধ্যে কি করতে হবে? কমপক্ষে বলার কারণে করতে হবে লসাগু, আর বর্গ আকার সাজাইতে বলছে তাই জোড়া বানাইতে হবে। যেখানে সিঙ্গেল থাকবে জোড়া বানাই ম্যাটটা করে ফেলবো। এই প্রশ্নটা বুঝতে পারছে কিনা একটু বলবেন। এই টাইপটা বুঝলে আমি নতুন টাইপে চলে যাব। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে খুবই ইম্পর্টেন্ট। বুঝতে পারছে কিনা কমেন্ট সেকশনে জানাইতে হবে। এটা বুঝলে আমি নেক্সট টাইপে যাব ইনশাআল্লাহ। 2 টাইপের 3 টাইপের অঙ্ক আছে, আর বুঝতে পারছি? কোন কোশ্চেন আছে? ঘুমাই থাকেন না, জিমাই থাকেন না, পড়াশোনা করেন। দেখতে দেখতে চ্যাপ্টার শেষ হয়ে যাবে। অলরেডি 17-18 ক্লাস শেষ, 20টা ক্লাস হয়ে যাবে। ওকে, এবার হচ্ছে পূর্ণবর্গ রাশি তৈরি করা ম্যাথ দেখবো। পূর্ণবর্গ রাশি তৈরি করা, টাইপ পূর্ণবর্গ রাশি তৈরি করা, এটাকে বলতে পারেন জোড়া বানানো। এটা লিখে রাখেন, জোড়া বানানো। তাহলে আমরা একটা ম্যাথ দেখি। 34, 2450, এই টাইপটা পাশে লেখেন, ইম্পর্টেন্ট। সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে? ভালো করে খেয়াল করতে হবে। 2450 সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে? পূর্ণবর্গ মানে কি? বর্গাকার প্রকাশ করা যাবে। তো এই ধরনের প্রশ্ন থাকলে আমরা যেটা করবো, 2450 বা যে সংখ্যায় দেওয়া থাকবে, মানে যাকে পূর্ণবর্গ করার কথা বলবে, আমরা তার মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। মৌলিক উৎপাদক মানে কি? সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে ভাগ করে আসবো। 1 দিয়ে সব সংখ্যা ভাগ যায়, 2 দিয়ে শুরু করতে হবে। 1225, যেহেতু সংখ্যাটা শেষে 5 আছে, এটা একটা বিজোড় সংখ্যা, এটাকে 2 দিয়ে যাবে না, এটাকে 3 দিয়েও দেখেন ভাগ যায় না, 4 দিয়ে যায় না, যেহেতু বিজোড় সংখ্যা 5 দিয়ে যাবে। 5 দিয়ে এটাকে যদি ভাগ করেন,
245 নাকি 245, আবার শেষে 5, আবার 5 দিয়ে ভাগ যাবে, 5 49, 5 নম্বর 5 7 থাকে 4, 24, এবার 7 দিয়ে যাবে। তাহলে কি করলাম, এই যে সংখ্যাটি দেওয়া থাকবে তাকে আমরা মৌলিক উৎপাদকে ভাঙাইয়া উৎপাদক গুলা বের করবো। যে দেখেন উৎপাদক গুলা বের করছি, কি বের করছি। আচ্ছা, এবার বলছে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ মানে বর্গ আকার। এই দেখেন 7 আর 7 জোড়া আছে মানে বর্গ আকার, এটা বর্গ আকার। এই দুইটা এটা আছে, এটা তো বর্গ আকার না। তাহলে এই দুইটাকে যদি আমরা জোড়া বানাতে চাই তাহলে কত লাগবে, 2 গুণ করতে হবে। তাহলে আমাদের অ্যান্সার হবে 2 গুণ করতে হবে। অ্যান্সার শেষ, অ্যান্সার হয়ে গেছে। আবারও প্রথম থেকে বুঝাই, এই ধরনের প্রশ্নের যে সংখ্যাটা দেওয়া থাকবে তাকে আমরা উৎপাদক হিসেবে মৌলিক উৎপাদক ভাঙাবো, উৎপাদক গুলা বের করবো। যেটা জোড়া ছাড়া থাকবে তাকে জোড়া বানাবো। এখন 2 জোড়া ছাড়া আছে, 2 কে যদি জোড়া বানাতে চাই তাহলে একটা 2 লাগবে, তাহলে 2 গুণ করতে হবে। দেখেন এটা জোড়া মানে বর্গ আকার, এটা জোড়া মানে বর্গ আকার, এটা বর্গ আকার না, এটা বর্গ আকার মানে 2 গুণ করতে হবে। তাহলে এই 2 হচ্ছে আনসার। যদি এই প্রশ্নে বলতো যে এই সংখ্যাটিকে কত দ্বারা ভাগ করলে, তাহলে আনসার 2 হইতো। ধরে আমি যদি প্রশ্নে বলে ভাগ করতে, তাহলে এরা জোড়ায় আছে, এরা জোড়ায় আছে, আমি যদি এটাকে 2 দ্বারা ভাগ করি তাহলে এই 2 আর থাকবে না, তাহলে জোড়া হয়ে গেল। তাহলে গুণ করুক আর ভাগ করার কথা বলুক, একই আনসার। যারা বুঝি নাই, এই প্রশ্নে যদি আমি ভাগের কথা বলি তাহলে আনসার 2 হবে, কারণ এই দুইটা একটা ঝামেলা, ডিস্টার্ব। এটাকে ডিস্টার্বটাকে বাদ দেওয়ার জন্য 2 দ্বারা ভাগ করে ফেলতে হবে, যেটা পরবর্তী ম্যাথে বলা আছে ভাগের কথা, পরবর্তী প্রশ্নে বলা আছে। So next question 35, কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা কে ভাগ করলে পূর্ণবর্গ পাওয়া যাবে, পূর্ণবর্গ পাওয়া যাবে। তাহলে ভাগ করা শুরু করেন। 2 দিয়ে ভাগ যায় 2304 নাকি 2304 না। তারপর হচ্ছে এটাকে আবার 2 দিয়ে যাবে 11, আপনার 1152 নাকি 2 মানে 4 পর্যন্ত শূন্য থেকে 1 রাখতে, হ্যাঁ 1152। আবার 2 দিয়ে যাবে 576 নাকি, হ্যাঁ 576। আবার 2 দিয়ে যাবে 288, 8 2 16 6, হ্যাঁ। এবার আবার 2 দিয়ে যাবে 144 নাকি, আবার 2 দিয়ে যাবে 72, আবার 2 দিয়ে যাবে 36, নিচে দেখা যাচ্ছে আমি শিওর না, 18, আবার 2 দিয়ে যাবে 9, এবার 3 দিয়ে যাবে। এবারটা ভালো করে খেয়াল করেন, সব উৎপাদক গুলা বের করছি। এখন বলছে কত দ্বারা ভাগ করলে, দেখবো কোনটা জোড়া ছাড়া আছে। 2 আর 2 জোড়া আছে, 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 3 আর 3 জোড়া আছে। এই একটা 2 দেখেন বের করে আসি, এই 2টা খালি আছে, সিঙ্গেল একা। তাহলে এটাকে কি করতে হবে, বলতে হবে 2 দ্বারা ভাগ করতে হবে। এই 2টাকে ভ্যানিশ করার জন্য 2 দ্বারা ভাগ করলে আমার সবাই জোড়ায় জোড়ায় থাকবে, তার মানে এটা পূর্ণবর্গ হয়ে গেল। তাহলে এই ধরনের ম্যাথ আমরা কি দেখলাম, যদি পূর্ণবর্গ বানাইতে বলে আমরা এই সংখ্যাটাকে ভাঙাবো, ভাঙাই উৎপাদক গুলো বের করবো, দেখবো কোনটা জোড়া ছাড়া আছে সেটাই হবে আনসার। যেমন 2 জোড়া ছাড়া আছে, 2 আনসার, মানে 2 কি আমাদের ভাগ করতে হবে অথবা 2 গুণ করতে হবে যদি গুণের কথা বলে। তাহলে এই 2 টাইপের অঙ্ক গেল। আগের ম্যাথে আমরা দেখলাম সারিতে এবং বর্গ আকারে সাজানো, আর এখন দেখলাম পূর্ণবর্গ তৈরি করা মানে জোড়া বানানো অর্থাৎ কাপল তৈরি করা। এর পরবর্তী প্রশ্নগুলো আমরা দেখবো, এই চাঁদার পরিমাণের যে অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট এবং কয়েক সেকেন্ডে কিভাবে সমাধান করতে হয় সেটা দেখাবো। এটা বুঝছে কিনা একটু আমাকে বলেন তো। এই ম্যাথটা বুঝতে পারছে কিনা একটু বলেন।
এখন যেটা করাইলাম একটু দ্রুত বলেন। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। চাঁদা দেওয়ার পর শিক্ষার্থীর সংখ্যা নির্ণয়, অনেক ইম্পর্টেন্ট, অনেক। একটু বুঝে বুঝে করার চেষ্টা করি। যেমন ৩৯ নাম্বার, একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা করে চাঁদা দিলে ১০০ টাকা হলো। বালকের সংখ্যা কত? বালকের সংখ্যা কত? একদম আগে আমরা এক্স ধরে বেসিক সহকারে সমাধান করব, তারপরে শর্টকাটে যাব। আগে আমরা শর্টকাটে যাব না। এই ম্যাথ চোখের পলকে করতে পারবেন, দেখেই আনসার, সেটা পরে। একটা শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা, যতজন ছাত্র ঠিক প্রত্যেকে তত টাকা করে দিবে। এর মানে কি, এক ক্লাসে যদি ৫ জন থাকে তাহলে প্রত্যেকে ৫ টাকা করে দিবে। এক ক্লাসে যদি ১০ জন থাকে প্রত্যেকে ১০ টাকা করে দিবে। যতজন ছাত্র প্রত্যেকে তত টাকা। খেয়াল করবেন, তাহলে একটা ক্লাস যদি ২০ জন ছাত্র থাকে তাহলে প্রত্যেকে ২০ টাকা দিবে। কথা কাজে মিল আছে? তাহলে আমরা তো জানি না বালকের সংখ্যা কত, ধরি বালকের সংখ্যা এক্স জন। তাহলে যেহেতু বালকের সংখ্যা এক্স জন, মানে অর্থাৎ একজন ছাত্র থাকে, তাহলে প্রত্যেকে এক্স টাকা দেবে। প্রত্যেক মানে কি, একজন। সাউন্ডটা মনে হয় চলে গেছে, ভালো করে খেয়াল করবেন, সাউন্ড প্রবলেম হচ্ছিল। বালকের সংখ্যা একজন আমরা ধরে নিয়েছি, তাহলে প্রত্যেকে এক্স টাকা দিবে। আরেকবার খেয়াল করেন, ছাত্র যদি আমরা এক্স জন ধরি তাহলে প্রত্যেকে এক্স টাকা দেবে। প্রত্যেক মানে কি, একজন। তাহলে আমরা বলতে পারি একজন বালক দেয় এক্স টাকা। তাহলে ওই ক্লাসে তো এক্স জন বালক আছে, তাহলে অতএব এক্স জন বালক দিবে বেশি, তাই গুণ, অর্থাৎ এক্স এর স্কয়ার টাকা। এইটা অনেকে বোঝে না। এখন আমি যদি বলি একটা ক্লাসে ৫ জন ছাত্র আছে, তাহলে প্রত্যেকে ৫ টাকা দিবে, তাহলে টোটাল কত টাকা উঠবে? ৫ ৫ ২৫ টাকা। এইটা একটু খেয়াল করবেন, ওইটা বুঝতে পারলে এটা বুঝতে পারবেন। বলছে যতজন ছাত্র প্রত্যেকে তত টাকা দিবে, তাহলে এক্স জন ছাত্র হলে প্রত্যেকে এক্স টাকা দিবে। প্রত্যেক মানে একজন। একজন যদি এক্স টাকা দেয়, মোট শিক্ষার্থী এক্স জন, এক্স জনে এত টাকা দিবে। অথবা অন্যভাবে চিন্তা করতে পারেন, একটা ক্লাসে যদি ১০ জন ছাত্র থাকে তাহলে প্রত্যেকে ১০ টাকা করে দেবে, তাই না? ওকে, ওকে, এবার খেয়াল করেন, এটা হলো আমাদের মোট চাঁদার পরিমাণ। এটাও মোট চাঁদার পরিমাণ, এটাও চাঁদার পরিমাণ। তাহলে কত হবে? প্রশ্ন মতে বা শর্ত মতে বলতে পারি এক্স স্কয়ার সমান ১০০, অথবা এক্স সমান √100। ১০ জন হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কি মোট টাকা, এটাও মোট টাকা, তাহলে সমান লিখে কি ১০ জন হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? তাহলে প্রথম থেকে বোঝায়, ম্যাথ খুব সোজা। এটা একজন বালক, তাহলে প্রত্যেকে এক্স টাকা দিবে। একজন যদি এক্স টাকা দেয় তাহলে ওই ক্লাসে মোট চাঁদা হবে এক্স এর স্কয়ার টাকা। এটাও চাঁদা, এটাও চাঁদা, সমান লিখে এক্স এর মানটা বের করলাম। এখন এই প্রশ্ন পরীক্ষার হলে আমরা টেকনিক্যালি করব কিভাবে? √, চাঁদার পরিমাণ, অথবা √, মোট টাকা। চাঁদার পরিমাণ কত? ১০০, তাহলে অ্যান্সার হচ্ছে ১০। এটা হলো শর্টকাট। পরীক্ষার হলে এই শর্টকাটটা আপনি কখন ব্যবহার করতে পারবেন? যখন যতজন ছাত্র ঠিক তত টাকা, তত সাথে কোন সংখ্যা থাকতে পারবে না। এই টেকনিকটা কখন? যতজন ছাত্র ঠিক তত টাকা। এরকম যদি হয়, যত ম্যাথ দুনিয়ায় আছে সব কি জাস্ট টাকার উপর রুট করে দিবেন, ম্যাথ শেষ। জাস্ট টাকার উপর রুট করে দিবেন। এটা বুঝছেন কিনা বলেন?
বুঝতে পারছি? কোনো কমেন্ট তো পাচ্ছি না। এটা কি বুঝতে পারছি? তাহলে কি করবেন, জাস্ট টাকার উপর রুট করে দিবেন। এটা কখন, যতজন ছাত্র প্রত্যেকে তত টাকা দিবে, এরকম ম্যাথের ক্ষেত্রে। ওকে, চল্লিশ। একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা করে প্রদান করলে মোট 6561 টাকা হয়। ছাত্র সংখ্যা কত? তাহলে দেখেন, যতজন ছাত্র প্রত্যেকে তত টাকা, যতজন ছাত্র প্রত্যেকে তত টাকা দিবে, তাই না? তাহলে এরকম ম্যাথের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, জাস্ট টাকার উপরে রুট করে দিব, টাকার পরিমাণের উপর। শেষ আমাদের অ্যান্সার। এখন রুট করলে কত হবে? রুট করা শিখেছি না গতকালকে, মনে আছে? এমন একটা সংখ্যা নিতে হবে যেন বড় করলে ছোট হয়। আরে ডাবল কত? 16। 61 নামলো। এবার কি গুণ করতে হবে? 1 গুণ করতে হবে, 81। তাহলে আমাদের এই ম্যাথটা কয়েক সেকেন্ডে হয়ে গেল। জাস্ট যতজন ছাত্র তত টাকা থাকার কারণে যা যত টাকা থাকবে তার উপর রুট করে দিব। এগুলো শর্টকাট। আর বেসিক কি, ধরি মোট ছাত্র সংখ্যা এক্স জন, তাহলে প্রত্যেকে এক্স টাকা দিবে। একজন দেয় এক্স টাকা, তাহলে এক্স জন দেয় এক্স গুণন এক্স এর স্কয়ার টাকা। এটাও মোট চাঁদার পরিমাণ, এটাও মোট চাঁদার পরিমাণ। তাহলে প্রশ্ন মতে সমান লেখা যায়, প্রশ্ন মতে সমান লেখা যায়। অতএব এক্স এর মানটা কত হবে? রুট হয়ে যাবে, কাহিনী শেষ। এই টাকাটা রুট করে দিবেন, ম্যাথ শেষ। এই ম্যাথ যদি ভুল করেন, এ তো বাসায় মানে এখনই হয়ে যাওয়ার কথা, বাসায় করা লাগে না। ক্লাসে টুকটাক প্র্যাকটিস করলে হয়। বাসায় করা একটা ভুল, বাসায় প্র্যাকটিস করতে হয় প্রচুর পরিমাণ। এই ম্যাথ নিয়ে তো এই ম্যাথ গুলা মানে ভুলই করা যাবে না কখনো। এখন যে ম্যাথ গুলো করাচ্ছি একদমই সোজা এবং খুবই ইম্পর্টেন্ট, মানে আজকে যে টাইপের অঙ্কগুলো করাবো সব ইম্পর্টেন্ট। 41 নাম্বার খেয়াল করবেন। যত দাতা প্রত্যেকে তত দশ টাকা দেয়াতে মোট 250 টাকা হলো। দাতার সংখ্যা কত? আজকে আসলে প্রিন্ট করা পেজে ক্লাস নিতে চাইছিলাম, তো প্রিন্ট করতে যাই এই প্রিন্টার নষ্ট, এই জন্য সময় লাগছে, ক্লাস শুরু 10 মিনিট হয়ে গেছে। যাই হোক, 41 আর 40 এর মধ্যে ডিফারেন্স কোথায়? এই ম্যাথের ভিতর ডিফারেন্স করার চেষ্টা করবেন। মানে এই প্রশ্নের সাথে আগের প্রশ্নের তফাৎ কি? আগের প্রশ্নে যতজন বালক ঠিক তত টাকা ছিল, আর এই প্রশ্ন দেখেন যতর সাথে তত ঠিক আছে, মানে একটা সংখ্যা জুড়ে দেওয়া আছে, সংখ্যা লাগানো আছে, একটু আপডেট করছে। অর্থাৎ যত দাতা প্রত্যেকে তত 10 টাকা দিবে। তার মানে এক্স জন দাতা যদি হয়, তাহলে প্রত্যেকে এই ততর জন্য এক্স সাথে থাকবে 10, মানে 10x টাকা দিবে। যারা বুঝি নাই, যত যদি এক্স হয় তত হবে এক্স। এখন এই 10 তো গুণ আকারে, তার মানে 10x টাকা দিবে, প্রত্যেক ছাত্র 10x টাকা দিবে। আর যদি আমি এখান থেকে 10টা মুছে দেই, তাহলে প্রত্যেকে এক্স টাকা দিবে। কথা বুঝতে পারছি? তাহলে কি হবে? তত 10 মানে
ছাত্র সংখ্যা যত থাকবে তার 10 গুণ করে টাকা দিবে। এই তত 10-এর মানে কি, ছাত্র সংখ্যা যত থাকবে তার 10 গুণ করে টাকা দিবে। একটা ক্লাস যদি 5 জন ছাত্র থাকে তাহলে প্রত্যেকে 50 টাকা দিবে, 5×10 50 টাকা দিবে। হ্যাঁ, আমি বললাম কি যে ভাই আপনাদের এই ক্লাসে 5 জন ছাত্র আছে, বললাম আপনারা প্রত্যেকে 50 টাকা করে দিবেন, এর মানে বোঝায় যতজন ছাত্র প্রত্যেকে তত 10 টাকা দিবে। ওকে, তাহলে আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত নিতে পারি, ধরি দাতার সংখ্যা x জন, তাহলে প্রত্যেকে চাঁদা দেয় 10x টাকা। অতএব প্রত্যেক মানে একজন বলতে পারেন, তাহলে অতএব x জন চাঁদা দেয়, x গুণ হবে তাহলে 10x² টাকা। এটাও মোট চাঁদা সমান লেখা যায় 250। অতএব x² সমান হবে, এই 10 ভাগ হয়ে যাবে, x² সমান হবে 25, 0 0 কাটা, অতএব x সমান হবে √25, তার মানে 5 হচ্ছে आंसर। তাহলে এখানেও শর্টকাট আছে, এই ম্যাথেরও শর্টকাট আমি দেখাবো। এই ম্যাথের শর্টকাট হলো, যদি তত এর সাথে সংখ্যা গুণ আকারে থাকে, টেকনিকটা হলো শীটে লেখা আছে খুব ভালো করে, নিয়ে চিন্তার কারণে এই যে মোট চাঁদা থাকবে, মোট চাঁদাকে তত এর সাথে যে সংখ্যা তাকে দিয়ে ভাগ করে রুট করতে হবে। আবারও রিপিট করছি, মোট চাঁদাকে তত এর সাথে যে সংখ্যা থাকবে সেটা দিয়ে ভাগ করে বর্গমূল মানে রুট করতে হবে। আচ্ছা, তাহলে এরও শর্টকাট আছে, সব ম্যাথে শর্টকাট নেই, পরবর্তী যে ম্যাথ করাবো সেখানে শর্টকাট নেই, একটু বড় ম্যাথ। যতটুকু সম্ভব এটা শিখে রাখেন, দেখা যাচ্ছে সময় বাঁচবে আর কি, ছাড়া কিছু না। তাহলে তত 10 মানে 10 গুণ টাকা দিবে, যতজন ছাত্র প্রত্যেকে 10 গুণ টাকা দিবে, একজন ছাত্র প্রত্যেকে 10x টাকা দিবে। এবার তো বেসিক্যালি বুঝতে পারছেন, আর টেকনিকটাও আশা করি বুঝতে পারছেন। এটা বুঝলে এর আরেকটা ম্যাথ আমি করাবো যেটা ইম্পর্টেন্ট, 43 নাম্বারটা করাবো, খুবই ইম্পর্টেন্ট। করাবো 43, এটা তো বুঝতে পারছি নাকি? আমাদের পরবর্তী যে 3টা ক্লাস থাকবে সময়, দূরত্ব, গতিবেগে, ট্রেন, নৌকা, স্রোত, একটু মনোযোগ দিয়া ক্লাস করিবেন। আচ্ছা, এখন যেটা করাবো অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক। 43 ভেরি, মানে এই টাইপ থেকে যদি প্রশ্ন কঠিন করে, বড় করে, তাইলে এই প্রশ্ন আসবে। একটি শ্রেণীতে যতজন ছাত্র ছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়েও আরো 25 পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট 75 টাকা উঠল। ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত? ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত? মানে বিএপি ম্যাথ যেটাকে বলে, এটা হচ্ছে সেই বিএপি ম্যাথ। প্রথম কথা, আমি প্রশ্নটা একবার ভালো করে পড়বো, যখন একটু বড় ম্যাথ থাকবে প্রশ্নটা 2-1 বার পড়বো, তাহলে ভালো হবে। একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরো 25 পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট 75 টাকা উঠলো। ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত? আমরা তো জানি না ছাত্রছাত্রীর সংখ্যা কত, ধরে নেই, ধরি ছাত্র ছাত্রীর সংখ্যা x জন, ধরে নিলাম এটা। ছাত্র ছাত্রীর সংখ্যা যদি 1 জন হয়, একজন কত টাকা দিবেন? যতজন ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত পয়সা, তাহলে x জন যদি ছাত্রছাত্রী প্রত্যেকে x পয়সা, প্রত্যেকে তো x পয়সা দিবেই, আরো 25 পয়সা বেশি দিবে, মানে x এর সাথে 25 পয়সা যোগ হবে। এবার কিন্তু গুণ না, তত 25 পয়সা পড়লে কিন্তু গুণ হইতো, ভালো করে খেয়াল করবেন। তাহলে এখানে বলছি কি আরো 25 পয়সা, তার মানে 25 যোগ হবে, অর্থাৎ একজন ছাত্রছাত্রী প্রত্যেকে তো x পয়সা দিবে, আরো 25 পয়সা বেশি দিবে। তাহলে বলতে পারি
একজন ছাত্রছাত্রী দেয় এক্স প্লাস 25 পয়সা পয়সা, অতএব এক্স জন ছাত্রছাত্রী দিবে, এটা গুণ হবে, তাহলে কত হয় এক্স এক্স স্কোয়ার প্লাস 25x। এটা হলো মোট চাঁদার পরিমাণ, তাই না? এটা কি মোট চাঁদার পরিমাণ। তাহলে এখন আমরা প্রশ্ন মতে লিখতে পারি এটাও মোট চাঁদার পরিমাণ, এটাও মোট চাঁদার পরিমাণ, সমান লেখা যায়। এখন এখানে কাহিনী আছে, এই যে এটা কি পয়সা না, একক পয়সা না, এটা কি বের করছে চাঁদাটা, কিসে পয়সা বের করছেন না, পয়সা বানানে তো ভুল হয়েছে মনে হয়, বলতে হবে, যাই হোক পয়সা পয়সা। তাহলে এখন এটা কিন্তু পয়সায়, বাট আপনার এখানে টাকা 75 টাকায় কত পয়সা হয়, 100 গুণ হবে। আমরা কি জানি বলেন তো, আমরা জানি 100 পয়সায় 1 টাকা, তাহলে 75 টাকা কি 75,500 পয়সা, 75 টাকা মানে কত হবে, 100 গুণ হবে। এটা বুঝি, এই হোমওয়ার্কের একটা ম্যাথ আছে এরকম, পয়সা থেকে টাকা থেকে পয়সা কনভার্ট করতে হয়। প্রথম থেকে বুঝিয়ে বলি, এখানে এটা হলো মোট চাঁদার পরিমাণ, এটাও মোট চাঁদার পরিমাণ, বাট এটা হলো এককটা হলো পয়সা, এটা হলো টাকায়, টাকাটাকে পয়সায় কনভার্ট করলাম। এবার আশা করি বুঝতে পারছেন। এই পাশে বিয়োগ হয়ে যাবে। এখন এটা তো মিডল টার্ম করতে হবে, মিডল টার্ম এখনো শিখাই নাই, যতটুকু সম্ভব বলতেছি, এটা আবার শেখাবো যখন বীজগণিত করাবো। এটাকে ভাঙানো যায়, কিভাবে ভাঙানো যায় দেখেন, 100x মাইনাস 75x সমান 0। এটা ভাঙাইলাম কিভাবে, 100 আর 75 গুণ করলে 7500 হয়, আবার 100 থেকে 75 বিয়োগ করলে 25 হয়। এই সংখ্যাটাকে এমন দুটো সংখ্যায় ভাঙাইতে হবে যেন যোগ বিয়োগ করলে এটা পাওয়া যায়। এই লাইনটা মিডল টার্ম, অনেকে হয়তো পারেন না, এটা মিডল টার্ম যখন করাবো তখন আরো ক্লিয়ার হবে। নিয়মটা আবারও বলছি, এই সংখ্যাটিকে এমন ভাবে ভাঙাইতে হবে দুইটা সংখ্যায়, যে দুটো সংখ্যা যোগ বিয়োগ করে এটা পাওয়া যায়। এবার এখান থেকে এই দুইটা পদ থেকে x কমন নিতে পারি, তাহলে x প্লাস 100। এখান থেকে মাইনাস 75 কমন নিতে পারি, x প্লাস 100। আর এখানে x প্লাস 100 কিভাবে হইলো, এই x কমন দিলে এখান থেকে একটা x থাকবে, আর এখান থেকে 100 থাকবে। মাইনাস 75 কমন দিলে এখানে একটা x থাকবে। মাইনাস 75 কমন না মানে মাইনাস 75 দিয়ে ভাগ করা, মাইনাস 75 দিয়ে যখন এটাকে ভাগ করবেন প্লাস 100 থাকবে। এবার দেখেন এখানেও x প্লাস 100, এখানেও x প্লাস 100 কমন যায়, এখান থেকে কত x মাইনাস 75। যখন এখান থেকে আমি এটা কমন নিচ্ছি, একটা x অবশিষ্ট থাকতেছে। এটা যখন কমন নিচ্ছি, দেখেন ভালো করে খেয়াল করবেন, এটা যখন কমন নিচ্ছি তাহলে এখানে একটা x থাকতেছে আর মাইনাস 75 থাকতেছে, বুঝতে পারছি? তাহলে আমাদের এখন এখানে আরেকটা নতুন টার্ম শিখতে হবে। আমি এটা প্রথম অধ্যায়ে শিখেছিলাম যে দুইটা উৎপাদকের গুণফল 0 মানে আমরা x প্লাস 100 সমান 0 বসাইতে পারবো, আবার x মাইনাস 75 সমান 0 বসাইতে পারবো, ঠিক আছে? তাহলে অতএব x সমান কত হবে, মাইনাস 100, এখানে x সমান কত হবে, 75। এখন এটা গ্রহণযোগ্য নয়, কারণ শিক্ষার্থীর সংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যা কখনো নেগেটিভ মানে ঋণাত্মক হয় না, তাহলে অ্যান্সার হবে 75। তাহলে প্রথম থেকে এই ম্যাথটা বুঝে গেছে, একদম ফার্স্ট থেকে। যতজন ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরো 25 পয়সা বেশি চাঁদা দিবে, তার মানে প্রত্যেকে x প্লাস 25 পয়সা দিবে। তাহলে একজন যদি x প্লাস 25 পয়সা দেয়, x জন বেশি দিবে, তাই গুণ। এটা মোট চাঁদার পরিমাণ, এটাও মোট চাঁদার পরিমাণ, এটা পয়সায়, এটাকে পয়সায় কনভার্ট করে মিডল টার্ম করলাম, মিডল টার্মের মাধ্যমে x এর মানটা বের করলাম। এই মানটা কিভাবে করলাম, এটাকে ভাঙাইলাম 75 গুণন 100, 100 থেকে 75 বিয়োগ করলে 25 থাকে, মানে এমন ভাবে ভাঙাইতে হয় যেন ক্যালকুলেশন করার পরে এটা 25x মেলে। যাই হোক, এটা আরো বিস্তারিত বুঝাইতে হবে, যখন আমরা উৎপাদক বিশ্লেষণ করবো তখন পড়াবো। আবার এইটা একটু ভালো করে খেয়াল করুন, এখানে দুটো জিনিস গুণ আকারে আছে না, এর মিনিংটা হলো এটা সমান 0 লেখা যাবে, এটা সমান 0 লেখা যাবে। এটা কেন নিলাম না, কারণ সাধারণত সংখ্যা মাইনাস হয় না। এখন এই প্রশ্নের কি বোঝেন না একটু আমাকে বলেন, আর বুঝলে আমি সামনে যাবো।
বুঝতে পারছি কিনা? এই বুঝতে পারছি, এই ম্যাথ কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ছোটখাটো ম্যাথ বুঝে লাভ নেই, এটা না বুঝলে বলতে পারেন। এই ড্রিম লাইন না বুঝতে পারেন, এটা অনেকে পারেন অনেকে পারেন না। তারপরে আমি বুঝাই বললাম যে এইটাকে ভাঙাইতে হবে, এমন দুটো সংখ্যায় ভাঙাইতে হবে যেন ক্যালকুলেশন করার পরে 25x থাকে। তো 100x থেকে 75x বিয়োগ করলে 25x থাকবে। এবার হিসাব করে x এর মানটা 75, তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 75। আচ্ছা এগুলা গেল। আর একটা কথা বলি, সবাই শীট বের করেন। শীটের 46 নাম্বার হোমওয়ার্ক, এখানেও পয়সা, টাকা থেকে পয়সা নিতে হবে, একটু করে নেবেন, 90 টাকাকে পয়সা নিয়ে করবেন। আমি চাই লাস্ট টাইপে চলে যাব। আবার বলছি, শীটের যে নাম্বারটা বললাম ওখানে কিন্তু এটা পয়সা থেকে মানে টাকা থেকে পয়সা নিতে হবে। ঠিক আছে? লাস্ট টাইম আজকের ক্লাসের 48, কোন বিদ্যালয়ের শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো। প্রত্যেক সারিতে শিক্ষার্থী সংখ্যা কত? এবার সবাই শিট বের করেন। 48 এবং 31 ডিফারেন্স কি? শীটের 48 এবং শীটের 31 এই টাইপগুলোর মধ্যে ডিফারেন্স কোথায়? ডিফারেন্সটা হলো 31 নাম্বার যে প্রশ্ন, সেখানে আমরা কি করছি, সেখানে আমরা মোট শিক্ষার্থীর সংখ্যা বের করতাম, মানে কমপক্ষে কয়জন লাগবে। আর এখানে প্রত্যেক সারি শিক্ষার্থীর সংখ্যা বের করব। ব্যাপারটা হলো এরকম, ধরেন আগে আমরা এই কাজটা করতাম, 10 স্কয়ার করলে 100, আমরা এই 100 বের করতাম যে কয়জন ছাত্রছাত্রী লাগবে। আর এখন আমরা সারি বের করবো, 10 বের করব। তা 10 এর স্কয়ার করলে যদি 100 হয়, 100 থেকে 10 এ কনভার্ট করা যায় কিভাবে বলতে পারেন? কি শিখাইছিলাম মনে আছে কিনা? 10 এর বর্গ করলে 100 হয়, 100 এর রুট করলে এটা হয়। তার মানে এই জাতীয় প্রশ্নে জাস্ট শিক্ষার্থী সংখ্যা রুট করে দিব, ম্যাথ শেষ। কেন রুট করব? এই কারণে রুট করব, যেমন একটা সংখ্যা খুঁজে বের করবো যেটাকে বর্গ আকারে দিতে পারবো আমরা। আমি আর একটু পরে এটা ভেঙে বলতেছি, বাট এটা ভালো করে খেয়াল করবেন। আর একবার বুঝাই, 31 নাম্বার 48 নাম্বারের পার্থক্য কত? ওখানেও বর্গ আকার, এখানেও বর্গ আকার। এভাবে যদি এলোমেলো ভাবে ম্যাথ শেখেন হবে না। এই দুইটা ম্যাথের পার্থক্য বুঝতে হবে। ওই ম্যাথে আমরা মোট শিক্ষার্থী বের করছি, আর এই ম্যাথে সারির শিক্ষার্থী বের করবো। ওখানে সারি দেওয়া ছিল, হ্যাঁ সারির সংখ্যা দেওয়া ছিল, একটু আলাদা। যাই হোক, যখন এরকম বর্গ আকার সাজানোর কথা বলছে, এখন প্রত্যেক সারির শিক্ষার্থী সংখ্যা লাগবে, তার মানে বর্গ আকারে সাজানো মানে এমন সংখ্যা বের করতে হবে যেটা বর্গ আকারে লেখা যায়। তাহলে দেখেন, আমরা আগে 100 বের করতাম, আর এখন 100 দেওয়া আছে, মানে মোট শিক্ষার্থী দেওয়া আছে। আমাদের কি লাগবে? প্রত্যেক সারিতে সাজাবো কতজন করে, প্রত্যেক সারির শিক্ষার্থী সংখ্যা লাগবে। তাহলে কি করব? জাস্ট রুট করে দিব। 10 এর স্কয়ার করলে 100 হয়, তাহলে 100 থেকে 10 এ ব্যাক করা যায় কিভাবে? রুট করে। ওই সেন্স থেকে আমরা জাস্ট রুট করে দিব। তো রুট কিভাবে করব? আমরা চেষ্টা করব ভাগফলকে, যেহেতু ক্যালকুলেটর নাই, তাহলে কত নেওয়া যায়? 5 5 25 থাকে 2, 5 এর ডাবল 10, 2 নিতে হবে।
তাহলে আমরা কি পাইলাম, 2704 এর রুট করে পাইলাম হচ্ছে 52। এখানে ভালো করে বোঝাই দিচ্ছি, 2704 কে লেখা যায় 52 এর স্কয়ার। তাহলে দেখেন আমি বর্গ আকারই সাজাইছি, ওই যে বর্গ আকার, এই যে দেখেন এই জিনিসটাকে আমি বর্গ আকারে সাজাবো। তাহলে কিভাবে করবো, রুট করে দেবো, রুট করলে বুঝতে পারবো, মানে উল্টা আসতে হবে। 2704 থেকে 52 আসতে গেলে রুট করা হবে, ঠিক আছে? বুঝতে পারছি আমরা? মানে শুধু আমি যদি এখন ওই ধরেন এই ম্যাথ করানোর সময় বললাম কি যে এরকম থাকলে রুট করতে হয়, কারণ কি, এই যে কারণ, এই কথাগুলো বললাম যে আমাদের এখানে বলছে প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গ আকারে সাজানো হলো। প্রত্যেক সারিতে কতজন করে শিক্ষার্থী বলবে, মানে প্রত্যেক সারিতে আমাদের বর্গ আকারে সাজাতে হবে। যা যত ছাত্রছাত্রীর সংখ্যা দেওয়া থাকবে রুট করে দেব, ঠিক আছে? এখন এই জাতীয় প্রশ্নের মধ্যে একটু ভেজাল আছে, কি ভেজাল সেটাও বলি, দুইটা ম্যাথ করাইলেই বুঝতে পারবে। কত নাম্বার, 50 নাম্বার যেটা ভেজাল সেখানেই যাচ্ছি। 740 সংখ্যক সৈন্যকে বর্গাকারে সাজাতে গিয়ে 4 জন অতিরিক্ত হয়, প্রতি সারিতে সৈন্য সংখ্যা কত? ইম্পর্টেন্ট, 20,740 সংখ্যক সৈন্যকে বর্গাকার সাজাইতে গিয়ে 4 জন অতিরিক্ত হয়, প্রতি সারিতে সৈন্য সংখ্যা কত? আমি কিন্তু সৈন্যদেরকে বর্গ আকারই সাজাবো, এর বাইরে আমি সাজাবো না। তা কয়জন অতিরিক্ত, 4 জন, সেটা বাদ দিয়ে দেবো। আমার তো বর্গ আকার লাগবে, যেটা ঝামেলা করতেছে সেটা বাদ। তার মানে যদি এরকম অতিরিক্ত যেটা বলবে সেটা আমরা কি করে দিব, বিয়োগ করে দিব। 736। এখন এই জিনিসটা রুট করব, তাহলে ফাইনাল সামারিটা হলো যেগুলা অতিরিক্ত থাকবে, অবশিষ্ট থাকবে, সেটা আমরা বিয়োগ করে দিব। এখন এই জিনিসটা রুট করলে অ্যানসারটা কমপ্লিট হয়ে যায় আশা করি। 2 নিয়ে কাজ করতে হবে। এটা যদি আগের ক্লাস কেউ না করেন তাহলে এই জিনিসটা এখন যা করা আছে বুঝতে পারবেন, আগের ক্লাস করা লাগবে। আচ্ছা আমি একটা কাজ করি, একটু ছোট করে লিখি, কারণ আমার বর্গমূলটা একটু বড় হবে। 4 তার মানে 736 তাহলে 20,736। প্রথমে 2 নিয়ে কাজ করতে, তাহলে 1 এর স্কয়ার করলে 2 এর ছোট হয়, 1 এর ডাবল 2, এটা জোড়া নামান। তাহলে কত নেওয়া যায়, যদি আমরা 6 নিই, বেশি হয়ে যায় না, 5 নিতে হবে, মানে 5 নিতে হবে। 5 নিলে তো হচ্ছে না, সরি, মানে আমাদের এখানে আছে 2, তাহলে এমন একটা সংখ্যা নিতে হবে 2 এর সাথে নিয়ে আবার এর সাথে গুণ করার পর এর সাথে গুণ করার পর ছোট হবে। 2 এর সাথে এমন একটা সংখ্যা নিব যেন ওটা দ্বারা গুণ করার পরে এর ছোট হইতে হবে। 5 নিলে তো 5 × 100 বড় হয়ে যায়। 4 দ্বারা গুণ করবো, 4 × 4 = 96। এখানে কত নিলাম, 4, এবার কত থাকে, 11। আবার স্টেপ বাড়াবো, কি বলছিলাম, এর ডাবল হবে, 14 ডাবল 28, যায় না, একটা জোড়া নামাবো। এখানে কত নিতে পারি, যেহেতু 6 আছে, 4 × 4 = 16, 4 নিতে হবে। 1136, 4 নিয়ে দেখেন, তাহলে আনসার শেষ। অর্থাৎ 20,736 এর রুট করলে হয় 144, এটাই আনসার। তাহলে ফাইনাল কথাটা হলো যে 4 জন যারা অতিরিক্ত হবে তাদেরকে, মানে যে কয়জন অতিরিক্ত হবে তাদেরকে বিয়োগ করার পর যে সংখ্যাটা থাকবে তার বর্গমূল করলে আনসার শেষ। বুঝতে পারছি?
এবার বর্গমূলটা কি বুঝতে পারছি? প্রথমে এই 2 নিয়ে কাজ করলাম, তারপরে এই জোড়া, তারপরে এই জোড়া। গত ক্লাসে এটা শিখেছি। বুঝছি কিনা? লাস্ট একটা অঙ্ক দেখাবো। সৈন্য দলকে বর্গাকারে আমরা যারা ভাগপুরকে বর্গমূল শিখতে চাই না, সব জায়গায় পার পাইলো, এই ম্যাথ করার ক্ষেত্রে তো পার পাইতেছে না, এখানে করাই লাগবে। 9220 জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যায়? এখানে সৈন্য সরাইতে বলছে, আগের মতে কয়জন সরানো লাগবে সেটা বলে দিচ্ছে, যেমন 4 জন অতিরিক্ত হয়, তার মানে 4 জন সরাইতে হবে। আর এখানে বলে না এটা কয়জন সরাবো সেটা বের করব। নিয়মটা হলো আমরা তো রুট করব, তো ভাগ প্রক্রিয়ায় রুট করব, যেটা অবশিষ্ট থাকবে সেটাই হচ্ছে অ্যান্সার। যেমন আমরা শুরু করি, কি নেওয়া যায়? 9 নং 81, কত থাকছে? 1, 9 ডাবল কত? 18, 20, কত নিতে পারি আমরা? আপনার এর সাথে 5 নিয়ে দেখি। 5 হাত থাকে 2, 5 আর 40, আর 2 42, 2 হাত থাকে 4, 5 থেকে পাচ্ছে 9, 6 নিয়ে দেখি। 36 এর 6 হাত থাকে 3, 6 48, 3 51, 1 হাত থাকে 5, 6 6 5 11। তাহলে এখানে যেটা 1120, আমি 1116 পাচ্ছি, তার মানে এখানে আমার নিতে হবে 6 6 16। এই তো দেখেন 4 চলে আসছে, এটা অবশিষ্ট। তাহলে বর্গমূল ভাগ প্রক্রিয়া করতে গিয়ে যেটা অবশিষ্ট হবে সেটাকেই আমরা কি করব? সরাইয়া ফেলবো। তাহলে আমাদের 4 জন সরাইতে হবে। অ্যান্সার কি? 4 জন সরাইতে হবে। তাহলে ব্যাপারটা খেয়াল করেন। এবার আপনি এখান থেকে 4 জন বিয়োগ করেন, এটাকে বর্গমূল করতে পারবেন। ঠিক আছে? তাহলে যখনই সৈন্য সরাইতে বলবে আমরা কি করব? যে সংখ্যাটা দেওয়া থাকবে, অর্থাৎ যে সৈন্য সংখ্যাটা দেয়া থাকবে তার বর্গমূল করব। বর্গমূল করতে গিয়ে যা অতিরিক্ত আসবে সেটাই আনসার। এটা অনেক ইম্পর্টেন্ট, এটা প্রাইমারিতে আসছিল, এলজিডি পরীক্ষায় আসছিল। যাই হোক, বর্গমূল শেষ আমাদের। আমরা পরবর্তী ক্লাসে শিখব সময় দূরত্ব গতিবেগ। এই সময় দূরত্ব গতিবেগ ট্রেন নৌকা স্রোত পর্যন্তই আমাদের হোমওয়ার্ক জমার, আবার দ্বিতীয় ধাপে যে হোমওয়ার্ক জমা দিতে হবে সেই সময় চলে আসবে। আর 3টে ক্লাস পরেই আবার আমরা হোমওয়ার্ক জমা নিব। যার যে ম্যাথের সমস্যা ইন্ডিকেট করে রাখবেন, হোমওয়ার্ক জমা নেওয়ার শেষে ওটা আপনাদের মধ্যে থেকে কারো সলিউশনটা এখানে দিয়ে দেওয়া হবে। এখন এই ম্যাথটা বুঝতে পারছে কিনা, বা আজকের ক্লাসে যদি কোনো সমস্যা থাকে কোনো ম্যাথে আমাকে বলতে পারেন, আর না থাকলে আজকে এই পর্যন্তই। ঠিক আছে?